বনে টোনা আর টুনি থাকতো। একদিন টুনি জানতে পারে যে সে গর্ভবতী, আর খুশি মনে সে টোনার জন্য অপেক্ষা করতে থাকে। কি গো টোনা, এখন বুঝি তোমার আসার সময় হলো? সেই সকাল থেকে তোমার জন্য আমি অপেক্ষা করছি। কি গো, কিছু বলছো না যে? আর তুমি এমন বরের মতো কেন সেজে আছো বলো তো? আসলে টুনি, আমি মুন্নিকে বিয়ে করে এনেছি। আর মুন্নি, এসো ভেতরে এসো। আজ থেকে ও এই ঘরেই থাকবে গো টুনি। এই তুমি কি বলছো টোনা? আমি থাকা সত্ত্বেও তুমি আবার বিয়ে করতে পারলে? কি দোষ আমার? কেন আমাকে এভাবে ঠকালে তুমি? না, এই বিয়ে আমি কিছুতেই মানি না। তোমার মানা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। আমি আর তোমার সাথে থাকবো না। আজ থেকে আমি মুন্নির সাথেই থাকবো। এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও, চলে যাও বলছি। টোনা, আমি যে গর্ভবতী, এই অবস্থায় আমি কোথায় যাব? তুমি তো জানোই তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাহলে কেন এমন করছো গো, কেন? তুমি মিথ্যে কথা বলো না টুনি। এখানে থাকার জন্য তুমি গর্ভবতীর কথাটা আমাকে মিথ্যে বলছো? তোমার ওসব বাহানা আমি কিছুতেই বিশ্বাস করব না। দূর হও, দূর হও এখান থেকে বলছি। টোনা, তুমি যখন আমার কথা বিশ্বাসই করছো না, আমি ঠিক আছি, আমি চলে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যে বলিনি। যেখানে বিশ্বাস আর ভালোবাসা নেই, সেখানে আমিও আর থাকতে চাই না। হায় সৃষ্টিকর্তা, এখন আমি কোথায় যাব? আমার যে সব শেষ হলো। টোনা আমার সাথে কেন এমন করলো? জানি না আমার কি দোষ ছিল, কিন্তু আমাকে যে বাঁচতেই হবে। আমার সন্তানের জন্য আমাকে বাঁচতে হবে। আহ, বড্ড ক্লান্ত লাগছে। একটু জল পেলে খুব ভালো হতো। দেখি তো সামনে গিয়ে কোথাও জল পাই কিনা। এই কথা বলে টুনি সামনে হাঁটতে থাকে, কিন্তু সে কোথাও কোনো জল দেখতে পায় না। একসময় টুনি পিপাসায় জ্ঞান হারিয়ে ফেলে আর পথের ধারে পড়ে থাকে। আর ওই পথ দিয়ে যাচ্ছিল এক ভৈরবী মাতা। কি সুন্দর দেখতে এই টুনি। জানি না এর কি হয়েছে, কেনই বা এখানে পড়ে আছে। যাই হোক, আমি আগে এই পাখির জ্ঞান ফেরাই, তাহলেই সব জানতে পারবো। কে মা তুমি? এভাবে রাস্তার ধারে পড়ে আছো কেন? তোমার সাথে কি এমন হয়েছে? তোমার কোনো ভয় নেই, তুমি আমাকে সব খুলে বলো। আমি যে বড্ড অসহায় গো, আমার যে কেউ নেই। এরপর টুনি ভৈরবী মাতাকে তার অবস্থার কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মাতা বলে, কেঁদো না মা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আজ থেকে তুমি আমার কাছে থাকবে, আমি তোমার দেখাশোনা করব। চলো আমার সাথে। এরপর ভৈরবী মাতা টুনিকে নিয়ে তার বাড়িতে যায়। তারপর থেকে টুনি সেখানেই থাকতে শুরু করে। কিন্তু টুনি টোনাকে কিছুতেই ভুলতে পারে না। টুনি টোনার চিন্তায় খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, আর এমন অনিয়ম করার জন্য দিন দিন টুনি অসুস্থ হতে থাকে। একদিন টুনি ডিম দেওয়ার পর বেশি অসুস্থ হয়, আর তারপরে টুনি মারা যায়। টুনির আত্মা যেন শান্তি পায়। বড্ড কষ্ট পেয়েছিল বেচারি। আমি ওর ডিমটিকে নষ্ট হতে দেব না। আমি এই ডিমটিকে আমার মন্ত্র দ্বারা সুরক্ষিত রাখবো। যদি কোনোদিন এর যোগ্য কাউকে পাই, তবে এই ডিম আমি তাকে দেব। এই কথা বলে ভৈরবী মা টুনির ডিমটাকে তার মন্ত্রের দ্বারা সুরক্ষিত করে। এদিকে ওই বনে বাস করত কালু আর কাকুলি কাক নামে এক দম্পতি। কিন্তু বিয়ের অনেক বছর কেটে গেলেও তাদের ঘর আজও শূন্য। এত বছরেও কাকুলি একটা সন্তান জন্ম দিতে পারেনি, আর সন্তান না হওয়ার জন্য কালু ভীষণ অত্যাচার করত কাকুলিকে। শোনো গিন্নি, আর কদিন দেখবো। যদি তুমি এর মধ্যে আমাকে সন্তান দিতে না পারো, তবে শুনে রাখো, আমি আবারও বিয়ে করব। দয়া করে এমন কথা বলো না গো, কম চেষ্টা তো আমি করছি না। সন্তান না হলে আমি বা কি করব? তাই বলে তুমি দ্বিতীয় বিয়ে করবে? না, এমন কাজ করো না গো। আর
আমি তো তাহলে মরেই যাব। তবুও সতীনের ঘর আমি করতে পারবো না। অত সব আমি বুঝি না। সন্তান না পেলে আমি দ্বিতীয় বিয়ে করবই করব। এই কথা বলে কালু কাক কাজে চলে যায়। আর কাকলি জল আনতে নদীতে যায় আর মনে মনে ভাবে, হায় সৃষ্টিকর্তা, আমাকে আর কতদিন নিঃসন্তান রাখবে বলো। জানি না কি পাপ করেছিলাম, যার জন্য সৃষ্টিকর্তা আজও আমার ঘর শূন্য রেখেছে। আজ একটা সন্তানের জন্য আমার ঘর ভাঙতে বসেছে। জানি না কখনো আমি সন্তানের ডাক শুনতে পারবো কিনা। এই কথা বলে কাকলি জলের কলসি নদীর ধারে রাখে আর মাটিতে বসে কাঁদতে থাকে। আর তখনই সেখানে কাকলির প্রতিবেশী সুখী পায়রা আসে। কাঁদিস না কাকুলি, আমি জানি তুই কেন কাঁদছিস। সন্তান না হলে যে মেয়েদের কেন সবাই দোষ দেয় তা আমি বুঝি না। শোন কাকুলি, আমি শুনেছি এই জঙ্গলে এক ভৈরবী মা থাকে। উনি নাকি অনেক কিছু জানে। তুই একবার না হয় তার কাছে যা, যদি সন্তান লাভের কোনো উপায় বলে দিতে পারে। সত্যি নাকি সুখী দিদি? যদি সত্যি ওই ভৈরবী মা সবার উপকার করে থাকে তবে যে আমি তার কাছে কালই যাব। তাই কর কাকুলি, তাড়াতাড়ি ওই ভৈরবী মায়ের কাছে যা। সবার মতো হয়তো তুইও উপকার পাবি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সুখী দিদি। আমি এখন আসি গো দিদি। এই কথা বলে কাকলি কলসি নিয়ে বাড়ি ফিরে আসে আর সুখীও তার বাড়িতে চলে যায়। পরের দিন কাকলি সেই ভৈরবী মায়ের কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তাহলে আমি তোমায় অবশ্যই সাহায্য করব, কিন্তু তার আগে আমাকে তোমার কথার সত্যতা যাচাই করতে হবে। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখছি তুমি সত্যি বলছো নাকি মিথ্যে। এই কথা বলে ভৈরবী মা তার দিব্য দৃষ্টি দিয়ে দেখে কাকলি সত্যি বলেছে কিনা। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি তুমি সত্যি কথাই বলছো, তাই আমি তোমাকে সাহায্য করব। এই নাও একটি ডিম, এই ডিমে তা দিলে ডিম ফুটে বাচ্চা হবে। তবে হ্যাঁ, এই ডিম থেকে টুনি পাখির ছানা হবে, কারণ এই ডিম একটি টুনি পাখির। এখন বলো তুমি এই ডিম নেবে কিনা। ভৈরবী মাতা, আমার তো সন্তান চাই। সন্তান যেমনই হোক না কেন, আমার তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি এই ডিমের যোগ্য। তবে বাড়ি নিয়ে যাও এই ডিমটা আর তোমার শূন্যতা পূরণ করো। আর তোমাকে আশীর্বাদ করছি, এই সন্তান নিয়ে তুমি সুখে থাকবে। ঠিক আছে মাতা, আপনাকে অনেক ধন্যবাদ। এই কথা বলে কাকলি কাক বাড়িতে চলে যায় আর কালুকে সব কথা খুলে বলে। এরপর কাকলি ডিমে তা দিতে থাকে আর বেশ কয়েকদিন পর সেই ডিম ফুটে টুনি পাখির ছানা বের হয়। ওগো দেখো দেখো, কি সুন্দর ছানা হয়েছে আমাদের। আমাদের আর সন্তানের অভাব থাকলো না গো। মুখপুরি, শেষে কিনা এক টুনি পাখির জন্ম দিলি। সমাজে আমার মান সম্মান ডুবিয়ে দিলি তুই। সবাই এখন কি বলবে? কাকের সন্তান টুনি পাখি? না, আমি এটা কিছুতেই মেনে নিব না। এসব তুমি কি বলছো গো? সন্তান যেমনই হোক না কেন, সে তো সন্তানই, তাই না? তুমি না মানলেও আমি ওকে আমার সন্তান মানি। ওকে আমি কিছুতেই সন্তান মানি না, আর কখনো মানবও না। এই কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায় আর কাকলি তার ছানাকে আদর করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কালু কাজ থেকে ফেরার পথে মনে মনে ভাবতে থাকে, না, কয়েকদিন তো কেটে গেল, এখন অবধি বনের কেউ তো জানেনি। আর কেউ জানার আগেই আমাকে ওই ছানাকে মেরে ফেলতে হবে, সেটা যেভাবেই হোক। টুনির ছানাকে আমি হত্যা করবই করব। এরপর থেকে কালু কাক সুযোগ খুঁজতে থাকে আর একদিন সে সুযোগটা পেয়েও যায়। সেই দিন কাকলি কাক ঘুমাচ্ছিল আর তখনই কালু কাক টুনি পাখির ছানাকে চুরি করে নদীতে ফেলে দিয়ে আসে।
আর কাকলির ঘুম ভাঙলে সে দেখতে পায় যে তার ছানা বিছানায় নেই। এ কি, আমার ছানা কোথায়? এখানেই তো ছিল। কোথায় আমার ছানা? কোথায় গেল? এ কথা বলে কাকলি কাক এদিকে সেদিকে টুনির ছানাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ওকে খুঁজে পায় না। সমস্ত বাড়িতে খুঁজলাম, কিন্তু কোথাও তো আমার ছানাকে পেলাম না। তবে কি ও কোনো বিপদে পড়েছে? না না, আমাকে আশেপাশে খুঁজতে হবে। এ কথা বলে কাকলি কাক তার সন্তানকে খুঁজতে বের হয়। আর কিছু দূর গিয়ে কাকলি দেখে তার সন্তান নদীর জলে হাবুডুবু খাচ্ছে। এরপর কাকলি দ্রুত তার সন্তানকে নদীর জল থেকে উদ্ধার করে আর দেখে কালু কাক নদীর ধারে বসে তামাশা দেখছে। আমাদের সন্তান ডুবে যাচ্ছে আর তুমি বসে বসে দেখছো। এই কাজ তুমি করেছো, তাই না? তুমি আমার সন্তানকে মারতে চাও। ওকে আমি কিছুতেই আমার সন্তান মানি না। ওকে আমি হত্যা করবই করব। তুমি যতই বাঁচাও ওকে, আমি আবার ওকে হত্যা করার চেষ্টা করব। না, তা আমি কিছুতেই হতে দিব না। আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি। আমার সন্তানকে রক্ষা করতে আমি আর তোমার সাথে থাকবো না। যেখানে আমার সন্তানের বিপদ, সেখানে আমি আর কিছুতেই থাকতে চাই না। আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। তুমি থাকো তোমার সম্মান নিয়ে। এ কথা বলে কাকলি তার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যায় আর সেখানে সুখী জীবন কাটাতে থাকে। আমাদের বনের উপর দিয়ে তো অনেকক্ষণ উড়লাম, তাই না রে মা? চল এবার আমরা উড়তে উড়তে পাশের বনে যাই। আজ তোকে অনেক দূর ঘুরতে নিয়ে যাব। সত্যি মা, তুমি আজকে আমাকে দূরের বনে ঘুরতে নিয়ে যাবে? কি মজা, কি মজা! তুমি অনেক ভালো মা। চলো তাড়াতাড়ি উড়ে চলো। মা, সেই সকাল থেকে উঠছি আর অনেক নতুন নতুন জায়গা বেরিয়েছি। এবার তো ভীষণ খিদে পেয়ে গেছে আমার। আমি কিছু খেতে চাই মা, আমাকে খেতে দাও। তোর খিদে পেয়েছে মা? ওই দেখ নিচে জঙ্গলের মধ্যে একটা আঙ্গুর গাছ দেখা যাচ্ছে। দেখ দেখ, ওই আঙ্গুর গাছে কত থোকা থোকা আঙ্গুর ধরে আছে দেখ। চল মা, তুই ওই আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পেড়ে খাবি। আহা, আঙ্গুরের গাছে কি তাজা তাজা আঙ্গুর ধরে আছে মা। আজ আমি আঙ্গুর গাছে সব আঙ্গুর খেয়ে ফেলবো। এই কথা বলে টিং টিং আঙ্গুর গাছের কাছে যায় আর যেই না আঙ্গুর গাছে হাত দেয়, তখনই আঙ্গুর গাছের সব লতা পাতা এসে টিং টিংকে জড়িয়ে ধরে। আহ মা, আমাকে বাঁচাও! এই আঙ্গুর গাছ আমাকে জড়িয়ে ধরেছে, বাঁচাও! এই ছাড় ছাড়, আঙ্গুর গাছ আমাকে ছেড়ে দে বলছি। আহ মা, আমার ব্যথা লাগছে, তুমি আমাকে বাঁচাও। হাই হাই, এ কি কাণ্ড টিং টিং! এই আঙ্গুর গাছ কিভাবে তোকে জড়িয়ে ধরেছে? তুই ভয় পাস না মা, আমি এক্ষুনি আঙ্গুর গাছের লতা পাতা ছাড়িয়ে দিচ্ছি তোর শরীর থেকে সোনা। টিং টিং এর শরীর থেকে যেই না আঙ্গুরের লতা পাতাগুলো ছাড়িয়ে দিতে চায়, তখনই তার শরীর ঝিমঝিম করে ওঠে। এ কি রে মা, আমি তো তোর শরীর থেকে লতা পাতা সরিয়ে দিতে পারছি না কেন? এটা তো মনে হচ্ছে কোনো অভিশপ্ত আঙ্গুর গাছ। মা টিং টিং, তুই কোনো ভয় পাস না সোনা, আমি দেখি বনের আশেপাশে কোনো তান্ত্রিককে খুঁজে পাই কিনা। তোকে মুক্ত করতে হবে তো নাকি? তুই ভয় পাস না সোনা, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। অনেকক্ষণ থেকে তো খুঁজলাম, কিন্তু এই আশেপাশে কোথাও তো তান্ত্রিক বাবাকে দেখছি না। তাহলে কোথায় আছে তান্ত্রিক বাবা? না না, তান্ত্রিক বাবাকে আমার খুঁজে বের করতেই হবে। আমার মেয়ের জীবন যে বড় বিপদের সম্মুখে। এ কথা বলে টুনি আবারও উঠতে থাকে আর উঠতে উঠতে সে হঠাৎই দেখে এক গাছের তলার নিচে তান্ত্রিক বসে ধ্যান করছে। ওই তো এক তান্ত্রিকের দেখা পেয়েছি। যাই তাড়াতাড়ি তার কাছে গিয়ে সবকিছু খুলে বলি, তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। তান্ত্রিক বাবা, বাঁচান আমার মেয়েকে। তান্ত্রিক বাবা, এই বনে এক আঙ্গুর গাছ আমার মেয়েকে তার লতা পাতা দিয়ে পেঁচিয়ে রেখেছে। আমি কিছুতেই সেই আঙ্গুর গাছের লতা পাতা ছড়াতে পারছি না আমার মেয়ের শরীর থেকে, আর আমার মেয়েকে বের করে আনতে পারছি না। মারে, তুই কি করেছিস?
তুই ওই আঙ্গুর গাছের কাছে তোর মেয়েকে কেন নিয়ে গেছিস বলতো? তুই জানিস না ওই আঙ্গুর গাছ অভিশপ্ত? ওই গাছের মালিক তার এক কর্মচারীকে মেরে আঙ্গুর গাছের তলায় পুঁতে রেখেছিল। মালিকের হাতে খুন হওয়াতে ওই কর্মচারীর আত্মা কিছুতেই শান্তি পায় না। তাই ওই কর্মচারীর অশান্ত আত্মার জন্য আঙ্গুর গাছ অভিশপ্ত হয়ে গেছে। আঙ্গুর গাছ তো তার মালিককে মেরেছেই, আবার যেই ওই আঙ্গুর গাছের আঙ্গুর ছিঁড়তে যায় তাকেই তার লতা পাতা দিয়ে পেঁচিয়ে রাখে, আর পূর্ণিমার রাত হলেই তাকে মেরে ফেলে। হায় হায়, আমি অন্য বন থেকে এই বনে ঘুরতে এসেছি, ওই আঙ্গুর গাছ সম্পর্কে তো আমি কিছুই জানি না। এদিকে কালকে তো পূর্ণিমার রাত, তবে কি আমার মেয়ে ওই আঙ্গুর গাছের হাতেই মারা পড়বে? আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। আপনি দয়া করুন তান্ত্রিক বাবা, একটু দয়া করুন। শান্ত হ মা, শান্ত হ। তুই আর কাঁদিস না, তুই তোর মেয়েকে অবশ্যই বাঁচাতে পারবি। তবে একটা উপায় আছে, শোন, তোকে সেই উপায়টা আমি বলে দিচ্ছি। এই বনের পূর্ব পাশে একটা পাতাহীন মরা গাছ আছে। সেই মরা গাছে একটা তরবারি ঝুলে আছে। তুই যদি ওই গাছ থেকে তরবারি এনে আঙ্গুর গাছের গোড়া কেটে দিতে পারিস, তবেই মুক্তি পাবে তোর মেয়ে। আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য এক্ষুনি ওই মরা গাছের কাছে যাব। আমার মেয়েকে যে আবার বাঁচাতেই হবে। এই তো আমি মরা গাছের কাছে পৌঁছে গেছি। গাছের ডালে তো তরবারিটাও দেখা যাচ্ছে। যাই, তরবারিটা গাছের ডাল থেকে পেরে নিয়ে আসি। এই বলে টুনি মাটি থেকে গাছের ডালে যাবার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই উঠতে পারে না ওখান থেকে। একি আমি এখান থেকে উঠতে পারছি না কেন? হায় হায়, আমার ডানায় কোনো শক্তি নেই কেন? উঠতে না পারলে আমি গাছের ডাল থেকে তরবারি পেরে নেব কি করে? যাই, আবার একটু ওঠার চেষ্টা করি। এই কথা বলে টুনি তার ডানা মেলে আর ওড়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই উঠতে পারে না। টুনি যখন ওড়ার জন্য বারবার ওভাবে চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে একটা বুড়ি আসে আর টুনিকে বলে, যতই চেষ্টা কর না কেন, উড়ে গিয়ে তুই ওই গাছ থেকে তরবারি পেরে আনতে পারবি না। কারণ এই গাছের কাছে আসলেই কারো কোনো শক্তি কাজ করে না। ওই তরবারি তুই নিতে পারবি না। এসব আপনি কি বলছেন বুড়িমা? ওই তরবারি যে আমার লাগবেই। ওই তরবারি ছাড়া আমি আমার মেয়েকে যে বাঁচাতে পারবো না। আমি এবার কি করব বুড়িমা? ও, তুই চিন্তা করিস না, তরবারি তুই পাবি। যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পাস তবেই পাবি। বল দেখি। সব কিছু পাড়ি দিয়ে যায় আর নদীর কাছে গেলে থেমে যায়। এই প্রশ্নের উত্তর কি হবে? বুড়ির এমন প্রশ্ন শুনে টুনি কিছুটা চিন্তায় পড়ে যায়, আর অবশেষে অনেক চিন্তা করে টুনি বুড়িকে বলে, পেয়েছি বুড়িমা, আমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। শোনো বুড়িমা, তোমার প্রশ্নের উত্তর হলো রাস্তা। ঠিক বলেছিস, তোর উত্তর ঠিক হয়েছে রে। ও মরা পাতাহীন গাছের তরবারি। টুনির উত্তর শুনে খুশি হয়েছিস তো? এবার তাহলে টুনির হাতে নেমে আয় দেখি। বুড়ি এ কথা বলতে না বলতেই গাছ থেকে একা একা তরবারিটা মাটিতে পড়ে যায়, আর টুনি সেই তরবারি কুড়িয়ে নেয়। ঠিক সেই সময় বুড়িও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে আরে, এ কি? আমি তরবারি হাতে পেতে বুড়িমা কোথায় অদৃশ্য হয়ে গেল? বুড়িমা কে ছিল তাহলে? যাকগে, ওসব চিন্তা করার আর সময় নেই। আমাকে আমার মেয়ের কাছে দ্রুত পৌঁছাতে হবে। মা, তুমি এসেছো মা? এবার আমাকে এখান থেকে মুক্ত করো। এই আঙ্গুর গাছের সাথে জড়িয়ে থাকতে যে আমার বড্ড ভয় করছে। টিং টিং, তুই ভয় পাস না। আমার হাতে যে তরবারি দেখছিস না সোনা, এই তরবারি দিয়ে তোকে মুক্ত করব মা। টুনি এ কথা বলতে বলতে বনের মধ্যে সন্ধ্যা নেমে আসে, আর তখনই আঙ্গুর গাছের সব লতা পাতা আলোকিত হয়ে যায়, আর আঙ্গুর গাছে ভয়ঙ্কর চোখ মুখ ভেসে ওঠে। এই তো, আজ পূর্ণিমার রাত। আমার কাছে আবার একটা শিকার ধরা পড়েছে। একে মেরে আজ আমার মৃত্যুর প্রতিশোধ নিব। তোকে মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। আমার
দিচ্ছে। মা, আমি আর এই চাপ সহ্য করতে পারছি না মা। ছেড়ে দে শয়তান আঙ্গুর গাছ, আমার মেয়েকে তুই ছেড়ে দে। তুই যদি ভালোই আমার মেয়েকে ছেড়ে না দিস, তবে আমার হাতেই তোর মৃত্যু ঘটবে। তুই আমাকে মারবি? দাঁড়া, আগে তোর মেয়েকে মারবো আমি, তারপর তোকে মারবো। আঙ্গুর গাছের এই কথা শুনে টুনি তার হাতের তরবারি দিয়ে দ্রুত আঙ্গুর গাছের গোড়া কেটে দেয়, আর সাথে সাথে আঙ্গুর গাছ টিংটিংকে ছেড়ে দেয়। তারপর পুরো আঙ্গুর গাছে আগুন ধরে যায়। এ তুই কি করলি? আমার গোড়া কেটে দিলি কেন? আগুন, আগুন! এই কথা বলতে বলতে আঙ্গুর গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। মা, আমি মুক্ত হয়ে গেছি। ওই অভিশপ্ত আঙ্গুর গাছ থেকে আমি মুক্ত হয়ে গেছি মা। হ্যাঁ মা, চল, এই বনে আর এক মুহূর্ত থাকা যাবে না। আমাদের বনে চল, আমরা ফিরে যাই। এমন বিপদে এই বন থেকে আর কখনো পড়তে চাই না। এই কথা বলে টুনি আর টিংটিং তাদের বনে ফিরে যায়, আর তাদের বনে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ওই যে পাশাপাশি দুটো বাড়ি দেখা যাচ্ছে না, সেই বাড়ি দুটোতে বাস করত দুই পরিবার। একটা হলো টোনা টুনি আর তাদের ছেলে রকির পরিবার, আর একটা হলো সুখী বান্টি আর তাদের মেয়ে পারুলের পরিবার। টোনা, আমাদের ছেলেটা সে কত দিন হলো পড়াশোনার জন্য শহরে গেছে। একবার যদি আমার ছেলেটাকে দেখতে পেতাম, তাহলে হয়তো আমার মনটা একটু শান্ত হতো গো। তুমি কোনো চিন্তা করো না টুনি, আর মাত্র কদিন পরেই তো আমাদের রকির স্কুল গ্রীষ্মকালীন ছুটি দিবে। তখন আমি রকিকে বাড়ি আসতে বলবো। হ্যাঁ হ্যাঁ, তাই বলো গো। আমি ওকে ওর পছন্দের তিলের নাড়ু করে খাওয়াবো। টুনি দিদি, তোমাদের জন্য আমি একটু খাসির ঝোল নিয়ে এসেছি। নাও, আর বাটিটা আমাকে একটু ফাঁকা করে দাও তো। আমি খালি বাটি ফেরত দিব? তা কি করে হয় সুখী দিদি? আর সাথে তো দেখছি বান্টি দাদাকেও নিয়ে এসেছো। তা তোমরা যখন এসেছোই, তখন একটু বসেই যাও। সবাই মিলে এক কাপ চায়ের সাথে আড্ডা জমানো যাক। তুমি যখন এত করে বলছো, তখন আর আমি না করি কি করে? একটু তো আড্ডা দেওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। এরপর টনি রান্নাঘরে যায় আর চারজনের জন্য 4 কাপ চা বানিয়ে একটা ট্রেতে করে সাজিয়ে নিয়ে আসে। নাও সুখী দিদি, বান্টি দাদা, তুমিও নাও। আমাকে যখন বললেই না, তখন আমি নিজেই নিয়ে নেই। টোনার এমন মজার কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। তা সুখী দিদি, তোমার মেয়ের কি খবর গো? ওর পড়াশোনা কেমন চলছে? আমার মেয়ের গল্প বলতে গেলে তো রাত পেরিয়ে ভোর হয়ে যাবে, আবার দিন পেরিয়ে রাত হয়ে যাবে, তবুও শেষ হবে না। তাই বুঝি? তা কি এত গল্প শুনে দেখি। আমার মেয়েটা তো শহরে অনেক বড় একটা স্কুলে পড়াশোনা করে। সেই স্কুলের কোনো ছেলে মেয়েই আমার মেয়ের সাথে পড়াশোনা বা খেলাধুলায় পেরে ওঠে না। সব স্যার ম্যাডামেরা আমার মেয়ের জন্য পাগল। বাহ, এ তো অনেক ভালো কথা। আমার ছেলেটাও সব দিক দিয়েই ভালো। এই তো কদিন পরেই জঙ্গলে ফিরে আসবে। আমার মেয়েটাও আসবে। তা তোমরা আজ থাকো, বাড়িতে আমার অনেক কাজ আছে। আমি বরং গিয়ে আমার কাজগুলো সেরে নেই। এরপর সুখী আর বান্টি তাদের বাড়িতে ফিরে যায়, আর টুনি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন তারা দুজনেই গ্রীষ্মকালীন ছুটি পেয়ে বাড়িতে ফিরে আসে। মা, বাবা, তোমরা কেমন আছো? আমরা দুজনেই অনেক ভালো আছি রে মা। তা কিছু না বলে চলে এলি যে? তোমাদের সারপ্রাইজ দিব বলে চলে এলাম। তা তোমরা বুঝি আমাকে দেখে একদম খুশি হওনি? পাগলি মেয়ে কোথাকার, তোকে দেখে খুশি হব না তা তুই ভাবলি কি করে বলতো? মামির মাঝে বেশ কিছুক্ষণ খুনসুটি হতে থাকে। ওইদিকে রকিও তার মা বাবাকে সারপ্রাইজ দিয়ে বাড়ি ফিরে আসে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। সুখী তার মেয়েকে বলে, মা পারুল, চল, তোকে আমি তোর টুনি মাসির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এরপর তিনজন মিলে টুনির বাড়িতে যায়।
এদিকে রকি পারুলকে দেখে পুরো থমকে যায় আর মনে মনে ভাবতে থাকে, এ কোন পরি এলো আমার বাড়িতে? আমি তো এই মেয়েটার দিক থেকে একদমই চোখ সরাতে পারছি না। কি রে রকি, চুপচাপ করে এত কি ভাবছিস? তোর মাসি এসেছে, মেশো এসেছে, পারুল এসেছে, ওদের সাথে কথা বল। না মা, কিছু ভাবছি না তো। মাসি মেশো, আসুন, আপনারা ভেতরে আসুন। ঠিক আছে বাবা, আমরা যাচ্ছি, তুমি এত অস্থির হয়ে না। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি বরং আমার ঘরে যাচ্ছি। রকি সবাইকে রেখে তার ঘরে চলে যায় আর বাকিরা সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করতে থাকে। এদিকে রকি নিজের ঘরে এসে পারুলের কথাই ভাবতে থাকে। মেয়েটা যেন প্রথম দেখাতেই আমার মনটা চুরি করে নিয়ে গেছে। কাল সকালে আমি মেয়েটার সাথে কথা বলবো। এবার বরং আমি ঘুমিয়ে পড়ি। এরপর রকি ঘুমিয়ে পড়ে। এদিকে বাকিরাও যে যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। রকি ঘুম থেকে উঠেই পারুলের কাছে যায়। এই পারুল, আর কত ঘুমাবে? ওঠো, সকাল হয়ে গেছে। এত সকাল সকাল কেন ডাকছো তুমি? ভোরের আলো বাতাস অনেক ভালো, চলো আমরা একটু হেঁটে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর রকি আর পারুল মিলে হাঁটতে বের হয়। এদিকে কালু নামের এক দুষ্ট পাখি তাদের দুজনকে একসাথে দেখে মনে মনে ভাবে, এরা দুজন এভাবে এত সকালবেলা কোথায় যাচ্ছে? আর দেখে তো মনে হচ্ছে দুজনের মধ্যেই কোনো ঘাপলা আছে। আমাকে এক্ষুনি তো এদের দুই পরিবারকে জানিয়ে একটু মজা নিতে হয়। দুষ্ট কালু কাক তার ভাবনার কাজ শেষ করে টুনির বাড়িতে যায়। টুনি, তুই এখানে আরামে বসে আছিস? ওইদিকে যে তোর সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ মানে কি বলতে চাইছো তুমি? তোর সহজ সরল ছেলেটাকে পটিয়ে তোর সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ওই সুখী আর বান্টি তাদের মেয়েকে তোর ছেলের পিছনে লাগিয়ে দিয়েছে। কি? ওই পরিবারের এত বড় সাহস? ওরা আমার ছেলেটাকে নষ্ট করছে আর আমার সম্পত্তি নিতে চাইছে। আজ আসুক টোনা বাড়িতে, তারপর ওদের শায়েস্তা করব। টুনির মাথা গরম করে কালু কোনো রকমে সেখান থেকে বেরিয়ে সুখীর কাছে যায় আর সুখীকে একইভাবে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে। এরপর সেখান থেকে চলে যায়। টুনির এত বড় সাহস! ও আমার মেয়ের জীবনটাকে নরক বানিয়ে আমার সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে। আজ টুনির একদিন কি আমার একদিন। এই বলে সুখী রেগে টুনির কাছে যায়। টুনি, তোকে আমি অনেক ভালোবেসেছিলাম, নিজের বোনের মতো ভেবেছিলাম, আর সেই তুই কি না আমার মেয়ের জীবনটা শেষ করতে চাইছিস? আমি তোর মেয়ের জীবন নষ্ট করছি না, বরং তুই আমার ছেলের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস। আমি খেয়ে না খেয়ে তোর ঘরে খাবার পাঠাতাম, আর তুই কি না আজ সব ভুলে গিয়ে আমার পিছনে লাগছিস? আমি এতদিন যা খাবার দিয়েছি আমাকে সব খাবার ফিরিয়ে দে, তারপর আমি তোকে এখান থেকে বের করেই ছাড়বো। দেখি তোর কত বড় সাহস, তুই আমাকে এখান থেকে কিভাবে সরাস, আমিও তা দেখবো। এভাবেই আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যায় আর বেশ কিছুক্ষণ ধরে তারা মারামারি করতেই থাকে। আর একটা পর্যায়ে মারামারি করতে করতে তারা দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এদিকে টোনা আর বান্টিও ফিরে আসে আর নিজেদের বউয়ের এমন করুণ দশা দেখে তারা দুজনে দুজনকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। টুনি, কি হয়েছিল তোমার? তুমি এমন অজ্ঞান কেন হয়েছিলে? টোনা, আগে আমাকে বলো, সুখী মরেছে কি? কি বলছো এসব? সুখী দিদি কেন মরবে? ও খুব শয়তান টোনা, ও আমাদের ছেলের জীবনকে নরক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। এসব কি উল্টোপাল্টা কথা বলছো? সুখী দিদি এমনটা কেন করতে যাবে বলো তো? তারা তো আমাদের কত ভালো প্রতিবেশী, তাই না? ও ভালো নয়, ও এক নম্বরের শয়তান। এসব তোমাকে কে বলেছে সেটা আগে আমাকে বলো। কে আবার বলেছে? কালু দাদা এসে বলে গেছে। কোনো প্রমাণ নেই, কিছু নেই, কালু দাদা এসে বলল আর তুমি বোকার মতো বিশ্বাস করে নিলে? ওদের তো কোনো সম্পত্তির অভাব নেই,
তাহলে ওরা আমাদের সম্পত্তির উপর লোভ কেন দিবে বলো তো? আর কালু যা বলেছে ওর লাভের জন্য তোমাকে মিথ্যে কথা বানিয়ে বলেছে। কি তুমি সত্যি বলছো টোনা? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। এরপর টোনা টুনিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে বান্টিও সুখীর ভুল ভাঙিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। এদিকে পারুল আর রকিও বাড়ি ফিরে আসে, আর রকি তার বাবার কাছে সব ঘটনা শোনে। মা, কালু কাকা তোমাকে যা বলেছে সব মিথ্যে বলেছে। আমি আজ সকালে পারুলকে ডেকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম জানো। ওদের এতে কোনো দোষ নেই। চলো আমরা দুই পরিবার আবার এক হয়ে যাই। হ্যাঁ বাবা, চল। এরপর টুনি, টোনা আর রকি সুখীদের বাড়িতে যায় আর নিজেদের ভুলের কারণে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে আর কোনোদিন আমরা তৃতীয় পক্ষের কথা শুনবো না। যদি ওই কালু কখনো আসে তাহলে তাকে ঝাঁটা দিয়ে পেটাবো। সুখীর কথা শুনে সবাই হাসতে থাকে। এজন্যই বলা হয় কখনোই কোনো প্রমাণ ছাড়া তৃতীয় পক্ষের কথা শোনা উচিত নয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।